আসসালামু আলাইকুম, চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জিপি বা গ্রামীণফোন এই কোম্পানিটার অ্যানুয়াল রিপোর্ট 2024-এর ডেটা অনুসারে আমরা এই ভিডিওতে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তাদের ফান্ডামেন্টাল ডেটা অনুসারে এই কোম্পানিটার ইকুইটি ভ্যালুয়েশন করার চেষ্টা করব এবং সবশেষ টেকনিক্যাল চার্টে এই কোম্পানিটার অবস্থানটা দেখে নেব। যাই হোক, মূল ভিডিও শুরু করতেছি। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ইনভেস্টমেন্ট পরামর্শ দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। যাই হোক, ভিডিওতে চলে যাচ্ছি, বাট তার আগে বলে নিচ্ছি যে যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেওয়া রয়েছে। এছাড়াও আমরা চেষ্টা করি বিভিন্ন রকম মার্কেট আপডেট দেওয়ার জন্য। সো সেই ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাই হোক, আমাদের ভিডিওতে চলে আসি। সো আজকে আমরা যে কোম্পানিটার অ্যানালাইসিস করবো, এর টিকার জিপি, কোম্পানির নেম গ্রামীণফোন লিমিটেড। এটি 1996 সালে প্রতিষ্ঠিত একটা কোম্পানি এবং স্টক মার্কেট বা ডিএসসিতে এটি টেলিকমিউনিকেশন সেক্টরে লিস্টেড একটি কোম্পানি। এটি বাজারে এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি। তো আমরা যদি এই কোম্পানিটা শেয়ার হোল্ডিং প্যাটার্নস দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংসে রয়েছে 90%, ইনস্টিটিউট হোল্ডিংসে রয়েছে 6.25%, ফরেন হোল্ডিংসে 1.0%, পাবলিক হোল্ডিংস 2.75%। দ্যাট মিনস এই কোম্পানিটার কিন্তু ম্যাক্সিমাম শেয়ার হোল্ডিং তাদের স্পন্সর বা ডিরেক্টররাই হোল্ড করতেছে। দেন ইনস্টিটিউট কিন্তু সেকেন্ড লার্জেস্ট পোর্শনটা হোল্ড করতেছে। তারপর পাবলিক হোল্ডিংসে কিছু রয়েছে এবং ফরেন হোল্ডিংসে কিছু রয়েছে। তো আমরা যদি এই কোম্পানিটার ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্স দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 10%, অথরাইজড ক্যাপ 4,000 কোটি টাকা এবং পেইড আপ ক্যাপ 1,350 কোটি টাকা। আর মার্কেট ক্যাপ রয়েছে বর্তমানে 46,679 কোটি টাকার। আর এদের শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 135 কোটি। তো আমরা যদি এদের বেসিক বিজনেস ম্যাট্রিক্সটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের এমপ্লয়িজ রয়েছে 1,277 জন, আনঅডিটেড পি 10.91 এবং অডিটেড পি 12.99, এনএভি 49 টাকা 40 পয়সার মতো, আর এনএভি টু প্রাইস 7.0x। দ্যাট মিনস এই কোম্পানিটা তার এনএভির 7x বা 7 টাইমস দামে মার্কেটে ট্রেড হচ্ছে। আর আমরা যদি 52x এর প্রাইস রেঞ্জটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার এই যে লোয়েস্ট রেঞ্জ আর এটা হলো হাইয়েস্ট রেঞ্জ। তো এই কোম্পানিটা বর্তমানে তার হাইয়েস্ট রেঞ্জ থেকে 3/4 একটা কন্ডিশনে রয়েছে, যেখানে তার কারেন্ট প্রাইস 345 টাকা 70 পয়সা এবং 52x এর লো প্রাইস 221 টাকা, 52x এর হাই প্রাইস 387 টাকা। আর এই কোম্পানিটার লাস্ট ইয়ার এপিএস ছিল 24 টাকা 49 পয়সা, পি 10.91, এনএভি 49.39 এবং এনএভি টু প্রাইস 7x, যেটা অলরেডি একবার বলেছি। সো এই ভিডিওতে আমরা ডিসেম্বর 2024-এর ডেটা অ্যানালাইসিস করব। আমরা শুরুতেই চলে আসতেছি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় যদি আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার যে টোটাল অ্যাসেটের গ্রাফটা রয়েছে, সেটা কিন্তু ক্রমাগতভাবে বাড়তেছে। এটা একটা ভালো সাইন। বাট এইখানে 2023-24-23-এর তুলনায় একটু কমেছে, বাট এটা মেবি ওরিড হওয়ার মতো কিছু এখনো নাই। আর আমরা যদি এদের কারেন্ট রেশিও দেখি, কারেন্ট রেশিওতে দেখতে পাচ্ছি যে এদের কারেন্ট রেশিও 0.1x। দ্যাট মিনস তাদের কারেন্ট লায়াবিলিটিজের 0.1x তাদের কারেন্ট অ্যাসেট রয়েছে। সো এটাতে বোঝা যাচ্ছে তাদের কারেন্ট লায়াবিলিটিসটা একটু বেশি, বাট এটা যেহেতু তাদের একটা লিজ অ্যাসেট বা লিজ নেওয়া আছে, সো এই ক্ষেত্রে আমরা এটা নিয়ে খুব একটা ওরিড হচ্ছি না এখনো। আর আমরা যদি এদের টোটাল লায়াবিলিটিসটা দেখি, সো এই কোম্পানিটার টোটাল লায়াবিলিটিসটা রিসেন্ট ইয়ারগুলোতে একটু বেড়ে গিয়েছে, দেখাই যাচ্ছে। সো আমরা বুঝতেই পারতেছি যে এরা কিন্তু কিছু লিজ নিয়েছে, লিজ থাকার কারণে এদের লায়াবিলিটিসটা একটু বেশি দেখাচ্ছে। আর যদি টোটাল ইকুইটি দেখি, টোটাল ইকুইটি দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা তার শেয়ার হোল্ডার্সদের জন্য ইকুইটি মোটামুটি একটা পোর্শনে বাড়াতে পারছে। সো এটা একটা ভালো দিক। আর আমরা যদি এই কোম্পানিটার আর্নিংস ডেটাগুলো দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদের 5 বছরের রেভিনিউ সিজিআর রয়েছে 1.98%। দ্যাট মিনস প্রতি বছর গত 5 বছরে ইয়ার অন ইয়ার 1.98% করে বেড়েছে এবং 10 বছরের রেভিনিউ সিজিআর 4.71%। তার মানে গত 10 বছর এরা প্রতি বছর রেভিনিউ বাড়িয়েছে 4.71% করে ইয়ার অন ইয়ার। তো বোঝা যাচ্ছে যে এইখানে 10 বছরের চাইতে 5 বছরের রেভিনিউ গ্রোথটা একটু স্লো। দ্যাট মিনস রিসেন্ট ইয়ারগুলোতে এই কোম্পানিটার বিজনেস একটু স্লো হয়ে যাচ্ছে। আর 10 বছরের রেভিনিউ সিজিআরটাও যদি বলি, সেটাও 4.71%। সো এটা কিন্তু খুব একটা ভালো আমরা বলতেছি না, এই কারণে যে 4.71 বা
5%-এর নিচে, যেখানে কিন্তু টেকনোলজিক্যালি গত 10 বছরে বা গত 5 বছরেও যদি বলি সেই ক্ষেত্রে কিন্তু টেকনোলজিক্যালি আমাদের দেশে অনেক উন্নতি হয়েছে, বাট তাদের রেভিনিউ কমেছে। সো এটা আসলে আমরা রেভিনিউর এন্ড থেকে খুব একটা ভালো ডেটা আমরা দেখতেছি না। আর আমরা যদি এই কোম্পানিটা নেট প্রফিট সিজিআরটা দেখি, সেক্ষেত্রে নেট প্রফিটের সিজিআর 5 বছরের সিজিআর দেখতে পাচ্ছি 1.02% এবং 10 বছরের নেট প্রফিটের সিজিআর 7.03%। তো নেট প্রফিটের ক্ষেত্রেও সেম জিনিস আসলে, বাট এখানে যেহেতু তার টপ লাইনের গ্রোথটা একটু স্লো, সেই ক্ষেত্রে কিন্তু সেই কারণে হয়তো বা তার বটম লাইনের গ্রোথটাও কমে গিয়েছে, কারণ ট্যাক্সেস বা এইসব জিনিসের কিন্তু খরচ ইয়ার অন ইয়ার বেড়েছে, বাট তার টপ লাইনের গ্রোথটা সে ভালো আনতে পারে নাই। আর লাস্ট ইয়ারে মানে হলো ডিসেম্বর 2024-এর ডেটা অনুসারে অপারেটিং প্রফিট মার্জিন ছিল 37.47% এবং তার নেট প্রফিট মার্জিন ছিল 22.92%, যেটা অলমোস্ট 23%-এর মতো। সো বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটার কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিনটা কিন্তু বেশ ভালো একটা নাম্বারে রয়েছে। তো তারা কিন্তু প্রফিট মার্জিনটা ভালো রাখতে পারতেছে, জাস্ট তাদের টপ লাইনের গ্রোথটা বাড়াইতে পারলেই এই কোম্পানিটা খুবই ভালো বা ফ্যান্টাস্টিক একটা কোম্পানি হতে পারতো। আর আমরা যদি এখানে তাদের ইপিএস বা আর্নিংস পার শেয়ার দেখি, সেক্ষেত্রে গত 10 বছরের ডেটাতেও কিন্তু আমরা তাদের যে রেভিনিউ গ্রোথটা স্লো হয়ে গিয়েছে সেটার একটা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, যে এখানে 2020 পর্যন্ত তাদের রেভিনিউ মোটামুটি বেশ ভালোভাবেই বাড়ে, বাট 20-এর পর থেকে তারা একটু স্ট্রাগল ফেস করতেছে। কারণ আমরা যদি ইপিএস দেখি, 2020 সালে ইপিএস ছিল 27.54 টাকা, দেন কিন্তু ওই লেভেলটায় আর গত 5 বছরও তারা কিন্তু আসতে পারে নাই। আর আমরা যদি তাদের আসলে রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা দেখি, সো এই যে রেভিনিউ কিন্তু 2019 পর্যন্ত বাড়ে, 20-এ কিন্তু রেভিনিউ আসলে বাড়ে নাই, 19-এর চাইতে কমেছে। দেন কিন্তু তাদের রেভিনিউ আবার বাড়ে, বাট এখানে গ্রোথটা বেশ স্লো। এই জায়গায়ও আসলে তাদের রেভিনিউ গ্রোথটা যাই ছিল, বাট এইখানে কিন্তু গ্রোথটা অনেক স্লো হয়ে গিয়েছে। তবে গুড থিং ইজ তারা কিন্তু আসলে তাদের কস্ট অফ গুডস সোল্ড যেটা, সেটাকে কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্টেই সীমাবদ্ধ রাখতে পেরেছে, যেই কারণে কিন্তু তাদের নেট প্রফিট মার্জিন বা প্রফিট মার্জিন একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই যে বিশেষ করে মাঝখানের বছরগুলোতে আমরা যদি দেখি ডিসেম্বর 2015 থেকে, সো তাদের কিন্তু নেট প্রফিট মার্জিনটা বেশ বাড়তে থাকে একটা সময়, দেন 26% পর্যন্ত যায় এবং বর্তমানে যেটা আছে 22.92 বা অলমোস্ট 23%। তো তাদের কিন্তু নেট প্রফিট মার্জিন 20%-এর আশেপাশে রয়েছে, যেটা আবার বেশ ভালো একটা ব্যাপার। বোঝা যাচ্ছে যে তাদের কিন্তু একটা কম্পিটিটিভ মোডস রয়েছে বাজারে। আমরা যদি এই কোম্পানিটার কিছু রেশিও ডেটা দেখি, রেশিও ডেটা দেখলে শুরুতেই আসে অ্যাসেট টার্নওভার রেশিও। অ্যাসেট টার্নওভার রেশিওতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বর্তমানে অ্যাসেট টার্নওভার রেশিও রয়েছে 0.8x, যেটা কিন্তু এখানে আবার একটা গ্রাফে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু অ্যাসেট টার্নওভার রেশিও রিসেন্ট ইয়ারগুলোতে কমে যাচ্ছে। সো এটার রিজন তাদের আসলে টার্নওভার যেহেতু বাড়াইতে পারতেছে না, বাট অ্যাসেট তো আসলে বাড়তেছিল, আমরা যেটা দেখেছি শুরুতেই, এই যে এইখানে তাদের অ্যাসেট কিন্তু বাড়তেছে, বাট তারা যেহেতু আসলে টার্নওভার বাড়াইতে পারতেছে না, তো তাদের কিন্তু অ্যাসেট টার্নওভার রেশিওতে হ্যাম্পার হচ্ছে, বোঝাই যাচ্ছে। আর ইনভেন্টরি টার্নওভার রেশিও যদি দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 7.5x। তো তারা যেহেতু আসলে একটা টেকনোলজিক্যাল কোম্পানি বা টেলিকমিউনিকেশন কোম্পানি, সেক্ষেত্রে আসলে ইনভেন্টরিতে বেশি প্রোডাক্ট থাকে না, সেটাই স্বাভাবিক। এই কারণে তাদের ইনভেন্টরি টার্নওভার রেশিওটা বেশ হাই। আর রিসিভেবলস টার্নওভার রেশিও 23.6x। তো বোঝাই যাচ্ছে যে রিসিভেবলস টার্নওভার রেশিওতে বা রিসিভেবলসও অনেক কম টাকা রয়েছে, যেহেতু আসলে তাদের যে টেকনোলজিক্যাল বা টেলিকমিউনিকেশন কোম্পানি, এখানে কিন্তু তারা ক্রেডিটে কিন্তু প্রোডাক্ট সেল করে না। আর ডেট রেশিও যদি দেখি, ডেট রেশিও দেখতে পাচ্ছি 2.51%, দ্যাট মিনস তাদের অ্যাসেটের 2.51 বা 2.5% তাদের ডেট রয়েছে। তো এটা বেশ ভালো একটা ব্যাপার যে তাদের ডেটটা বেশ কম। এবং ডেট টু ইকুইটি রেশিও দেখলেও দেখতে পাচ্ছি যে 7.72 বা অলমোস্ট 8% ডেট রয়েছে তাদের ইকুইটির এগেনস্টে, সো এটাও ভালো একটা ব্যাপার। আর ডেট কভারেজ রেশিও 6.72, তার মানে তাদের প্রতি 6.72 টাকা অপারেটিং প্রফিটের এগেনস্টে তাদের 1 টাকা ইন্টারেস্ট পে করতে হচ্ছে। এটা খুব একটা মন্দ না যে তারা আসলে অপারেটিং প্রফিটের এগেনস্টে 6.72 বা 60 টাকা অপারেটিং প্রফিটের এগেনস্টে 1 টাকা তারা ইন্টারেস্ট পে করতেছে, সো এটা খুব একটা মন্দ না। আর আমরা যদি ডেট টু ইকুইটি রেশিও দেখি, সেই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে ডেট টু ইকুইটি রেশিও তাদের 2015 সালের দিকে অনেক ডেট ছিল, যেটা অলমোস্ট ইকুইটির সমান একটা ডেট ছিল, দেন আসলে এটাকে তারা একদম সিগনিফিকেন্টলি কমায়। সো এখন কিন্তু অনেকটাই কম আছে, এটা বেশ ভালো বা পজিটিভ একটা ব্যাপার। আর আমরা যদি ক্যাপেক্স টু রেভিনিউ দেখি, ক্যাপেক্স টু রেভিনিউ দেখতে পাচ্ছি 12.95%, দ্যাট মিনস তারা তাদের রেভিনিউ 12.95%
ক্যাপেক্সে খরচ করেছে এবং নেট প্রফিটের 56.51% ক্যাপেক্সে খরচ করেছে। তো টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোকে কিন্তু প্রচুর টাকা তাদের ক্যাপেক্সে খরচ করতে হয়, কারণ তাদের লাইসেন্সিং রিনিউয়াল ফি এবং নতুন নতুন টাওয়ার স্থাপন বা নতুন নতুন টেকনোলজি অ্যাডপ্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা তাদের ক্যাপেক্সে খরচ করতে হয়। সেই হিসাবে এটাকে আমাদের কাছে মোটামুটি মেক সেন্স করে, এরকম একটা নাম্বারই মনে হচ্ছে। এটাকে খারাপ বলবো না আমরা, বা এটা একটা ভালো নাম্বারই মনে হচ্ছে। আর এই কোম্পানিটা যদি আরওএ দেখি, রিটার্ন অন অ্যাসেটস, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাদের আরওএ রয়েছে 18.26% এবং আরওই রয়েছে, রিটার্ন অন ইকুইটি 56.08%, আরওসিই বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 64.49 বা 64.5%-এর মতো, এবং আরওআইসি 52%। তো বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু বেশ ভালো একটা রিটার্ন জেনারেট করতে পারতেছে, যে ইকুইটির এগেনস্টে 56% বা ইনভেস্টেড ক্যাপিটালের এগেনস্টও 52% আর ক্যাপিটাল এমপ্লয়েডের এগেনস্টও 65% অলমোস্ট। তারা কিন্তু আসলে খুব ভালো একটা ইনভেস্টমেন্ট বা ভালো একটা রিটার্ন জেনারেট করতে পারতেছে শেয়ার হোল্ডার্সদের জন্য, এটাই বোঝা যাচ্ছে। তো এই জায়গাটা খুবই ফ্যান্টাস্টিক একটা নাম্বার, 50% প্লাস রয়েছে আরওই বা আরওআইসি বা আরওসিই। সো এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। আর আমরা যদি তাদের আরওই ডেটাটা দেখি, আরওই দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের আসলে 2019 সালের পর থেকে আরওইটা কমা শুরু হয়। সো আরওই কিন্তু এখনো আসলে এই কমার ট্রেন্ডেই অলমোস্ট আছে, বাট এই বছর গত বছরের চাইতে কিছুটা ইমপ্রুভ হয়েছে। সো আরওই কিন্তু 90%-এর মতো ছিল। তো বোঝাই যাচ্ছিল যে তারা কিন্তু, বা এই যে এই কোম্পানিটা কিন্তু তাদের শেয়ার হোল্ডার্সদের জন্য বেশ ভালো পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারতেছে, এটা খুবই পজিটিভ একটা ব্যাপার। আর আমরা যদি নেক্সট এই কোম্পানিটার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দেখি, ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি যে বর্তমানে এই কোম্পানিটার পার শেয়ার ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে 30 টাকা 71 পয়সা বা 31 টাকার মতো, যেটা কিন্তু তার কারেন্ট প্রাইস 345 টাকার এগেনস্টে 11.3x মাল্টিপলে রয়েছে, বা ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল 11.3x। দ্যাট মিনস তার ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ারের 11.3x টাইমস দামে সে মার্কেটে ট্রেড হচ্ছে। আর আমরা যদি এদের ডিভিডেন্ড পে আউট রেশিও দেখি, এই বছরটা এই কোম্পানিটা বেশ ভালো ডিভিডেন্ড পে করে, যেটা ছিল 116% বা 117%-এর মতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ইয়ারে কিন্তু তারা অনেক কম ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে, যেই কারণে এই বছর তারা কিছু এক্সট্রা ডিভিডেন্ড পে আউট মেনটেন করে আগের টাকাগুলো পরিশোধ করে দিচ্ছে। আর আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও দেখি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 102%। এটার মানে হলো তাদের যে ফ্রি ক্যাশ ফ্লো সেটার কত পার্সেন্ট তারা ডিভিডেন্ডে পে করে দিচ্ছে। সো এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা ফ্রি ক্যাশ ফ্লোর চাইতে বেশি টাকা ডিভিডেন্ডে পে করতেছে এবছর। আর 5 বছরের ডিভিডেন্ড সিজিআরটা যদি দেখি, 5 বছরে তাদের ডিভিডেন্ড ইয়ার অন ইয়ার 9.98% করে বেড়েছে, যেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার, যে গত 5 বছর তারা ইয়ার অন ইয়ার 9.98% করে বাড়াতে পেরেছে, এবং 10 বছরে তাদের ডিভিডেন্ড সিজিআর 8.98% করে বেড়েছে। তো এইখানে কিন্তু তাদের টপ লাইনের গ্রোথটা ভালো থাকলে এরা কিন্তু ডিভিডেন্ড পে বা এই যে ডিভিডেন্ড সিজিআরটা আরো ভালো হইতে পারতো। তো আশা করব সামনে 5G আসলে বা যে তারা নতুন নতুন প্রোডাক্ট এনে তাদের টপ লাইনের গ্রোথটা বাড়াতে পারবে। আর যদি 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআরটা দেখি, 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআরে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 5 বছরের নেগেটিভ রয়েছে, এবং 10 বছরে সেটা কিন্তু ইয়ার অন ইয়ার 9.14% করে বেড়েছে। তো আমরা যদি এখানে তাদের ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টটা দেখি, ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট দেখলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা ভালো গ্রোথ রয়েছে। আমরা এইখানে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে যেটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, মাঝখানে কিছু ছোট ছোট ক্যান্ডেল আছে, বাট এটা কিন্তু কন্টিনিউয়াসলি বা একটা ট্রেন্ড ধরেই আগাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। আর ডিভিডেন্ড পে আউট রেশিও দেখলেও আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ইয়ারে তাদের ডিভিডেন্ড পে আউট রেশিওটা অনেকটাই কমে যায়, যেটার রিজন ছিল যে ডলারের আনঅ্যাভেলেবিলিটি। তো ডলার কম থাকায় তাদের যেহেতু 90% শেয়ার হোল্ডার্স ফরেন হোল্ডার্স বা তাদের যে ফরেন ইনভেস্টর রয়েছে বা টেলিনর কোম্পানি, তো সেক্ষেত্রে তারা হয়তো ডলারে কনভার্ট করতে পারে নাই, যেই কারণে গত বছর কিন্তু তারা ডিভিডেন্ড পে আউট রেশিও অনেক কম রাখে, 27% মাত্র ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে। বাট এই বছর তারা 116% বা 117% তারা ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে আগেরটাও পুষিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যেটা বেশ ভালো একটা ব্যাপার।
এছাড়াও আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেইডটা দেখি, সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদের কিন্তু মোটামুটি অলওয়েজই বেশ ভালো একটা ফ্রি ক্যাশ ফ্লো ছিল। তাদের কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো গত 10 বছরে কখনো নেগেটিভ ছিল না, বাট ফ্রি ক্যাশ ফ্লোতে আমরা খুব একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। একটা লেভেলের মধ্যে ফ্রি ক্যাশ ফ্লো আছে গত 8 বছর ধরে। বাট আরেকটা ব্যাপার হলো যে এই 2 বছর ছাড়া, ডিসেম্বর 2020 এবং ডিসেম্বর 2024, এই 2 বছর ছাড়া প্রতি বছরেই কিন্তু তাদের যে ডিভিডেন্ড পেড অ্যামাউন্ট সেটাকে কিন্তু তাদের ফ্রি ক্যাশ ফ্লো কভার করেছে, যেটা একটা বেশ পজিটিভ ব্যাপার। সো এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার কয়েকটা ভ্যালুয়েশন মেথডে ভ্যালুয়েশন করব এবং দেখবো যে এদের ইন্ট্রিনসিক ভ্যালু কেমন আসে। তো শুরুতেই আমরা আসি রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে। তো রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে মেইনলি আসলে যে কোম্পানিগুলা মার্কেটে লিস্টেড রয়েছে বা এদের যে কম্পিটিটর বা সেম সেক্টরে বিজনেস করে, ওই কোম্পানিগুলোর ভ্যালুয়েশনের এগেনস্টে আমরা এই কোম্পানিটার বা জিপির ভ্যালুয়েশন করব। এই ক্ষেত্রে একটু বলে নিচ্ছি, এই রিলেটিভ ভ্যালুয়েশন মডেলটা কিন্তু যে কোনো কোম্পানির এক্সাক্ট ভ্যালুয়েশন করতে পারে না, কারণ আমরা যে পিয়ার কোম্পানিটাকে নিব তারা যদি ওভার ভ্যালুড থাকে সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটারও ভ্যালুয়েশন বা ইন্ট্রিনসিক ভ্যালু একটু ওভার ভ্যালুড আসবে, এবং যে পিয়ার কোম্পানিটা নিব সেই তারা যদি আন্ডার ভ্যালুড থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটারও ভ্যালুয়েশন আন্ডার ভ্যালুড আসবে। যাই হোক, মার্কেটে যেহেতু টেলিকমিউনিকেশন সেক্টরে মাত্র 3টা স্টক লিস্টেড রয়েছে, তার মধ্যে কিন্তু এর কম্পিটিটর রয়েছে একমাত্র রবি। সো আমরা রবিকেই পিয়ার কোম্পানি হিসেবে নিব রিলেটিভ ভ্যালুয়েশন করার জন্য। তো আমরা যদি রবিকে নেই, রবি নিলে আমরা একটু ওয়েট করবো ডেটা লোড হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে ডেটা লোড হয়ে গিয়েছে, রবি আজ এটা পিএলসি। সো রবির ডেটা আমরা এখানে পেয়ে গিয়েছি। তো রবির যে আমরা এখানে আসলে ভ্যালুয়েশন করার জন্য নিয়েছি পি রেশিও। পি রেশিওকে আসলে প্রাইস টু আর্নিংস রেশিও বলে, আর এখানে পিবি রেশিও বা প্রাইস টু বুক ভ্যালু রেশিও এবং প্রাইস টু সেলস রেশিও। দেন আমরা নিয়েছি এন্টারপ্রাইজ ভ্যালু টু ইবিডা, দেন আমরা নিয়েছি পিইজি রেশিও। তো এই সব কিছু নেওয়ার পরে আমরা জিপির যদি ভ্যালুয়েশন করার চেষ্টা করি, জিপির ভ্যালুয়েশন করলে আমরা তার জন্য ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 366 টাকা, আর যেটা তার বর্তমান প্রাইস 345 টাকা 70 পয়সার এগেনস্টে 5% আন্ডার ভ্যালুড রয়েছে। সো রবিকে যদি আপনারা মনে করেন যে রবি বর্তমানে মার্কেটে আন্ডার ভ্যালুড রয়েছে, তো রবির তুলনায়ও জিপি কিন্তু 5% বা 5% আন্ডার ভ্যালুড রয়েছে তার যে পি রেশিও, পিইজি রেশিও বা পিবি রেশিও এইগুলার এগেনস্টে। আর রবিকে যদি মনে করেন যে রবি মার্কেটে ওভার ভ্যালুড রয়েছে, সেই ক্ষেত্রে রবি যে পরিমাণ ওভার ভ্যালুড রয়েছে তার চাইতে 5% আন্ডার ভ্যালুড রয়েছে জিপি। তো আশা করি বুঝতেই পারতেছেন যে রিলেটিভ ভ্যালুয়েশন মডেলটা আসলে কিভাবে কাজ করে। যাই হোক, এ পর্যায়ে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে জিপির ভ্যালুয়েশন করব। তো আমরা এইখানে দেখতেই পাচ্ছি যে এইখানে আমরা যে ডিভিডেন্টের অ্যামাউন্টটা সেটা নিয়েছি। তো ডিভিডেন্টের গ্রোথ রেট আমরা এইখানে গত 10 বছরেরটা নিয়েছি, নিয়ে আমরা এটা অ্যাভারেজ করেছি। অ্যাভারেজ করে পেয়েছি 39.93 বা 40%-এর মতো। আর আমরা এখানে ডিসকাউন্ট রেট ধরেছি 11.95%, যেটা কিন্তু বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড, এবং শেয়ার আউটস্ট্যান্ডিং আমরা পেয়েছি 135 কোটি। তো এইখানে আমরা যদি দেখি যে এই কোম্পানিটার কিন্তু গত 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর ছিল 9.98% এবং 10 বছরের ডিভিডেন্ড সিএজিআর ছিল 8.94%। তো এই ক্ষেত্রে আসলে বর্তমান বা কারেন্ট ইয়ারে যেহেতু তারা একটু বেশি ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে, সেক্ষেত্রে হয়তো আমরা অত বেশি অপটিমিস্টিক থাকতে পারবো না, আমরা একটু কনজারভেটিভ থাকবো। সো একটু কনজারভেটিভ থেকেও আমরা ধরে নিচ্ছি যে নেক্সট 10 ইয়ার্স তাদের ডিভিডেন্টের গ্রোথ পাবো আমরা 4% করে ইয়ার অন ইয়ার। তো 4% যদি ধরি সেক্ষেত্রে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 409 টাকা 97 পয়সা বা 410 টাকার মতো, যেটা কিন্তু বর্তমান প্রাইসের এগেনস্টে 19% আন্ডার ভ্যালুড রয়েছে। তো এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেল বা ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন করবো। সো ডিসিএফ মডেলেও আমরা যদি আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ রেট, অ্যাভারেজ গ্রোথ রেট আমরা গত 10 বছরের ডেটা নিয়ে পাচ্ছি 17.21%, আর এখানে আমরা পারপেচুয়াল গ্রোথ রেট ধরেছি 3%, ডিসকাউন্ট রেট 11.95%, যেটা কিন্তু 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। সো আমরা এই কোম্পানিটার জন্য যেহেতু ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথটা পাচ্ছি 17.21%, বাট এইখানে আমরা যদি এই নাম্বারগুলো দেখি যে একদম লোয়েস্ট নাম্বারেই কিন্তু আমরা পাচ্ছি আসলে 8.42%। সো
এরা যেহেতু আসলে টপ লাইনের গ্রোথটা খুব ভালো না, সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় একটু কনজারভেটিভ থাকবো। সো একটু কনজারভেটিভ থেকে আমরা ধরে নিচ্ছি যে তাদের ক্ষেত্রে গ্রোথ রেট হবে, ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ রেট নেক্সট 10 ইয়ার্সে 6% করে হবে। সো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 407 টাকা 34 পয়সা, যেটাও কিন্তু বর্তমান প্রাইসের এগেনস্টে 18% আন্ডার ভ্যালুড রয়েছে। যাই হোক, আমরা আরও একটা ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব, যেটা রিসিডুয়াল ইনকাম মডেল। সো রিসিডুয়াল ইনকাম মডেলে আমরা ইকুইটি গ্রোথ রেট পাচ্ছি গত 10 বছরের 9.87% এবং নেট প্রফিটের গ্রোথ রেট পাচ্ছি 7.62%, আর এখানে পারপেচুয়াল গ্রোথ রেট 3% ধরেছি এবং ডিসকাউন্ট রেট 11.95% ধরেছি। তো আমরা যদি তার নেক্সট 10 ইয়ার্সের জন্য এস্টিমেট করি, সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে তাদের যেহেতু আসলে টপ লাইনের গ্রোথটা কম, তো এই জায়গাটায় আমরা একটু কনজারভেটিভ থাকবো বা এই নাম্বারের চেয়ে একটু কম ধরবো। সো আমরা সেটা ধরে নিচ্ছি 6% এবং ইকুইটি গ্রোথ রেটও আমরা ধরে নিচ্ছি 6%। তো আমরা যদি দুইটাতেই 6% ধরি, সেই ক্ষেত্রে কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি আমরা 351 টাকা, এবং যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 1% বা 1% আন্ডার ভ্যালুড রয়েছে। সো এইখানে আমরা যে 4টা ভ্যালুয়েশন মডেলে ভ্যালুয়েশন করেছি সেইটার একটা সামারি আমরা দেখে নিচ্ছি। তো সামারিতে আমরা দেখতে পাচ্ছি যে ডিসিএফ মডেলে আমরা পেয়েছি 408 টাকার মতো, এবং রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে পেয়েছি 366 টাকা, আর ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছি 409 টাকা 97 পয়সা, এবং রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি আমরা 351 টাকা 40 পয়সা। সো এটার যদি আমরা অ্যাভারেজ করি এই চারটা, সেক্ষেত্রে আমরা ভ্যালুয়েশন পাচ্ছি 383 টাকা, আর যেটা কিন্তু তার বর্তমান প্রাইস 345 টাকা 70 পয়সার এগেনস্টে 11% আন্ডার ভ্যালুড অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো যে এই কোম্পানিটাকে বা জিপিকে যে মিউচুয়াল ফান্ডগুলো হোল্ড করতেছে তাদের কি অবস্থা বা তারা কেমন অবস্থায় হোল্ড করতেছে। তো আমরা যদি আসি মিউচুয়াল ফান্ড হোল্ডিং, তো শুরুতেই সিডাব্লিউটি কমিউনিটি ব্যাংক সরিয়া ফান্ড। তো আমরা দেখতে পাচ্ছি সিডাব্লিউটি তাদের কমিউনিটি ব্যাংক সরিয়া ফান্ডে অ্যাভারেজ কস্ট 347 টাকা 68 পয়সা বা 348 টাকা করে তারা অ্যাভারেজ কিনে তারা তাদের টোটাল ন্যাভের 8.97% জিপি হোল্ড করতেছে। এবং এজ গ্রোথ ফান্ড তারা কিন্তু তাদের পোর্টফোলিওতে জিপিকে হোল্ড করতেছে না, এবং 21 গ্রোথ ফান্ড এরা 330 টাকা করে কিনেছে, তারা তাদের পোর্টফোলিও 2.86% জিপি হোল্ড করতেছে। আইডিএলসি গ্রোথ ফান্ড তারা 241 টাকা 85 পয়সা করে কিনেছে, এরা তাদের পোর্টফোলিও 9.58% জিপি হোল্ড করতেছে। এবং শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড তারা 332 টাকা 41 পয়সা করে অ্যাভারেজ কিনেছে জিপি, এবং 9.34% তারা জিপি হোল্ড করতেছে তাদের পোর্টফোলিওর। আর ইউসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারা কিন্তু 340 টাকা বা 341 টাকা করে জিপি কিনেছে, এবং তারাও তাদের পোর্টফোলিওর 9.38% জিপি হোল্ড করতেছে। ভিআইপিবি এসিবিএল ফার্স্ট ইউনিট ফান্ড তারাও কিন্তু 344 টাকা করে জিপি কিনেছে অ্যাভারেজ, এবং তারা তাদের পোর্টফোলিও 9.64% জিপি হোল্ড করতেছে। তো এখানে একটা জিনিস একটু বলাই বাহুল্য যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কিন্তু একটা কোম্পানিতে সর্বোচ্চ 10% করে ইনভেস্ট করতে পারে। তো এখানে আমরা টোটাল 60টা মিউচুয়াল ফান্ড দেখেছি, যার মধ্যে কিন্তু 4টাতেই আমরা পেয়েছি যারা 9% প্লাস করে ইনভেস্ট করেছে, এবং এটাও কিন্তু অলমোস্ট 9%। তো বোঝাই যাচ্ছে জিপির কিন্তু মিউচুয়াল ফান্ড বা ইনস্টিটিউটদের কাছে বেশ ভালো একটা ভ্যালু রয়েছে, যেটা কিন্তু আমরা ফার্স্ট স্লাইডেও দেখেছিলাম যে এইখানে কিন্তু ইনস্টিটিউট হোল্ডিংস তাদের সেকেন্ড লার্জেস্ট পজিশন রয়েছে। আর আমরা যদি এখানে দেখি যে এই যে অ্যাভারেজ, সো অ্যাভারেজ প্রাইস বা এখানে যে আমরা অ্যাভারেজটা পেয়েছি প্রত্যেকটা কোম্পানির জন্য, সেটা ছিল 322 টাকা 68 পয়সা বা 323 টাকার মতো। তার মানে এই কোম্পানিগুলো অ্যাভারেজ কিন্তু 323 টাকা করে কিনেছে, যেটা তার বর্তমানে কারেন্ট প্রাইসের এগেইনস্টে 6% করে ওভার ভ্যালুড রয়েছে। দ্যাট মিনস এই যে 322 টাকা করে যারা কিনেছে অ্যাভারেজ, তারা হয়তো 6% প্রফিটে রয়েছে। এবং এইখানে আরেকটা জিনিস যে এই যে 322 টাকা এটা কিন্তু আসলে কমে এসেছে মেইনলি আইডিএলসির এই ফান্ডটার কারণে, তারা 241 টাকা করে কিনেই কিন্তু কমিয়ে এনেছে। এছাড়া যদি আমরা প্রত্যেকটাই দেখি, প্রত্যেকটা কিন্তু আসলে 330 টাকা প্লাস করে কেনা, কারো কিন্তু 347 টাকা, যেটা কিন্তু কারেন্ট প্রাইসের চাইতে বেশি দামে রয়েছে। এবং আমরা এখানে ভিআইপির জন্য দেখতে পাচ্ছি তারা 343 টাকা করে কিনেছে, যেটা কিন্তু কারেন্ট প্রাইসের আশেপাশে। সো বোঝাই যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু কারেন্টলি যে প্রাইসে রয়েছে কম বেশি কিন্তু এই প্রাইসের আশেপাশেই তারা কিনেছে। যাই হোক, আমরা এই পর্যায়ে কোম্পানিটার কিছু প্রো
বা বুলিশ টেকওয়েজ দেখবো। সো কিছু প্রোস যদি দেখি সেক্ষেত্রে আমরা প্রথমেই পাচ্ছি যে এই কোম্পানিটার নেট প্রফিট মার্জিন কিন্তু 23% নেট প্রফিট মার্জিন আমরা পেয়েছি। যে কোনো কোম্পানির আসলে 20% প্লাস নেট প্রফিট থাকলেই কিন্তু সেই কোম্পানিটার একটা ভালো কম্পিটিটিভ মোডস রয়েছে, এরকমটা বলাই যায়। সো সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটার 23% নেট প্রফিট মার্জিন পেয়েছি, এটা বেশ ভালো একটা ব্যাপার মনে হচ্ছে। এবং এদের আরওআইসি, আরওসি, আরওই সবগুলাই কিন্তু 50% প্লাস, সো এটাও বেশ ভালো একটা ব্যাপার মনে হচ্ছে। আর তারা কিন্তু বেশ ভালো একটা ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে, এটাও আমাদের কাছে খুবই পজিটিভ একটা ব্যাপার মনে হচ্ছে। যেখানে কিন্তু আমাদের দেশি কোম্পানিগুলা 10 বা 20% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে, সেখানে কিন্তু এরা দেখা গিয়েছে যে এরা অলমোস্ট 100%-এর আশেপাশে ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করে অলওয়েজই। আর আমরা যদি দেখি এদের কিন্তু একটা স্ট্রং ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে, তারা অলওয়েজই ভালো ফ্রি ক্যাশ জেনারেট করতে পারে। আর ও ভ্যালুয়েশন যদি দেখি আমরা, ভ্যালুয়েশনও কিন্তু আমরা 13% আন্ডার ভ্যালুড অবস্থায় পেয়েছি এই কোম্পানিটাকে। আর নেক্সট বুলিশ টেকওয়েজ আমার কাছে মনে হচ্ছে যে তাদের যে জিপি5 বা 5G নেটওয়ার্ক এবং সামনে যে স্টারলিংক আসবে, সেক্ষেত্রে জিপি হয়তো একটা ভালো ভূমিকা রাখতে পারে। সো সেক্ষেত্রে আমরা আশা করতেছি যে এই কোম্পানিটার যে টপ লাইনের গ্রোথ সেটা হয়তো সামনে আরও ভালো করবে। আর আরও একটা পজিটিভ দিক হলো ইন্টারেস্ট রেট কিন্তু ফল করতেছে। সো ইন্টারেস্ট রেট ফল করলে কি হবে, এই যে ভ্যালুয়েশনগুলো করলাম আমরা, এখানে যে ডিসকাউন্ট রেট ধরেছি এটা কিন্তু অনেকটাই কমে যাবে। সো সেই হিসাবে কিন্তু তার ভ্যালুয়েশনও সে আরও বেশি আন্ডার ভ্যালুড হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। আর ইন্টারেস্ট রেট কমে গেলে আমাদের যে মানি মার্কেট থেকে টাকা কিন্তু আস্তে আস্তে আমাদের ইকুইটি মার্কেটে ফ্লো করা শুরু করবে। সেই ক্ষেত্রে হয়তো আমরা এই কোম্পানিটার প্রাইসিংয়ে একটা চেঞ্জ দেখতে পাবো, আশা করা যায়। আমরা এখন এই কোম্পানিটার একটা বিয়ারিশ টেকওয়েজ যদি দেখি, বিয়ারিশ টেকওয়েজ দেখলে আমরা যেটা দেখেছি যে এদের টপ লাইনের গ্রোথটা বেশ স্লো, আর যেটার কারণে কিন্তু তাদের বটম লাইনের গ্রোথটাও স্লো। সো এই জায়গাটায় তাদের কিন্তু ভালো ইমপ্রুভ করতে হবে। আর 3 নম্বরে আমরা যেটা দেখেছি যে তাদের যেই কম্পিটিটর রয়েছে, সো কম্পিটিটররা কিন্তু 4G সেগমেন্টে বেশ ভালো করতেছে, সেই জায়গায় জিপির কিন্তু আরও মনোনিবেশ করা উচিত, বা সে কিভাবে তার কম্পিটিটরদেরকে বিট করতে পারবে সেটা নিয়ে তার এখনই হয়তো চিন্তা করা উচিত। আর আরেকটা ব্যাপার হলো যে আমাদের ইনফ্লেশন রেটটা এখনো বেশ হাই, 10% প্লাস রয়েছে। আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেষ, এখন আমরা টেকনিক্যাল চার্টে এই কোম্পানিটার প্রাইসিং সিচুয়েশনটা একটু দেখবো। তো এটা কিন্তু জিপির জন্য, জিপির যেই টেকনিক্যাল চার্ট সেটা রয়েছে, এখানে আমরা ডে চার্টে রয়েছি। সো ডে চার্টে আমরা কিছু লেভেল ড্র করে রেখেছিলাম। সো এই লেভেলগুলো যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা লেভেলে সে স্ট্রং একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে, যেটা ছিল 305 টাকা থেকে 300 টাকার যে রেঞ্জটা এইখানে। আর তারপরে আর একটা রেঞ্জ আসে যেটা 310 টাকা বা 12 টাকার থেকে 316 টাকার একটা রেঞ্জ, এটাতে কিন্তু প্রিভিয়াসলিও বেশ ভালো একটা সাপোর্ট জোন ছিল, এইখান থেকে বেশ কয়েকবার তার প্রাইস বাউন্স করেছে। সো প্রিভিয়াসলি এই জায়গাটা একটা ভালো সাপোর্ট ছিল। দেন আর একটা সাপোর্ট জোন যেটা রিসেন্টলি সে এই জায়গা থেকে কিছুবার তার প্রাইস উঠে যায়, যেটা ছিল 330 টাকা থেকে 322 টাকা বা 20 টাকা লেভেলে। আর আমরা যদি রেজিস্ট্যান্স চিন্তা করি, সো রেজিস্ট্যান্স হিসাবে শুরুতে আমরা পাচ্ছি এই যে এই লেভেলটা। সো এই লেভেলটা আসে 352 টাকা থেকে শুরু করে 365 টাকা লেভেল পর্যন্ত। আর তারপরে আসলে আরেকটা রেজিস্ট্যান্স যদি আমরা দেখি সেক্ষেত্রে এটা 380 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত। সো এই যে আমাদের নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা রয়েছে 352 টাকায়, তবে আমরা এই কোম্পানিটার যে ভ্যালুয়েশন পেয়েছি সেটা ছিল 383 টাকায়। সো এই রেঞ্জটাতে বা এই রেজিস্ট্যান্স জোনটাতে আমরা তার কিন্তু ভ্যালুয়েশন পেয়েছিলাম। সো আমাদের কাছে মনে হচ্ছে যে এই ভ্যালুয়েশনটাতে বা এই জায়গাটাতে যাওয়াটা হয়তো খুব একটা অমূলক মনে হবে না, বা আমাদের যে ইন্টারেস্ট রেটটা ফল করলে জিপি হয়তো এই জায়গাটাতে বা এই রেঞ্জটাতে যেতে পারবে, বা আমাদের যেই ফেয়ার ভ্যালু, সো ফেয়ার ভ্যালুতে হয়তো জিপি যেতে পারবে। সেক্ষেত্রে বর্তমানে আমরা কিন্তু যেই আন্ডার ভ্যালুটা পেয়েছি সেটাই হয়তো পাবো 13%। আর নিয়ারলি যেই রেজিস্ট্যান্সটা রয়েছে সেটাতে হয়তো আমরা তেমন একটা গ্যাপ পাবো না। বাট আমরা যদি নেক্সট সাপোর্ট জোনগুলোতে কোনো কারণে এই নেক্সট সাপোর্ট জোনগুলোতে যদি জিপি আসে, সেক্ষেত্রে নেক্সট সাপোর্ট জোনগুলোতে কিনতে পারলে হয়তো আমরা 10-12% একটা রিটার্ন পাবো। এছাড়াও বর্তমানে জিপি যে দামে রয়েছে বা কারেন্ট ইয়ারে জিপি যেই ডিভিডেন্ডটা পে করেছে সেটার হিসাবেও কিন্তু জিপির বর্তমানে ডিভিডেন্ড ইল্ড 10%-এর মতো রয়েছে। সো এটা বেশ পজিটিভ একটা ব্যাপার। এই ছিল আমাদের মোটামুটি ভিডিও। তো যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কোন ভিডিওর অ্যানালাইসিস আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।